আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ধারা, যাকে আমরা সিরিজ হিসেবে চিনি। ধারার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ধারা রয়েছে, আপনারা জানেন, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানব। পাশাপাশি আমাদের এই ধারা রিলেটেড, যাকে আমরা বলি সিরিজ সম্পূর্ণকরণ, বেশ গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ, বিসিএস সহ প্রাইমারি পরীক্ষা সহ আর অনেক পরীক্ষায় আমরা আসতে দেখি। এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তবে শুরুতে একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমাকে আপনারা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ, যদি সুস্পষ্টভাবে শুনতে পান দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, আমাদের ধারা অধ্যায়টি শুরু করার শুরুতে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে ধারা কি। চলুন ধারা সম্পর্কে আমরা প্রাথমিক কিছু তথ্য জেনে নিই। দেখেন, আমি যদি এমনটা লিখি, ধরুন 2, 4, 6, 8, 10, এভাবে যদি আমি লিখি, তাহলে আমরা একে একটি ধারা বলতে পারি। মূলত ধারাকে আমরা এই ধরনের প্লাস সাইন দিয়ে লিখি, অনেক সময় মাইনাস সাইন দিয়েও লিখি। তবে আমরা পাশাপাশি দেখা যাচ্ছে বিশেষ, যেমন আমরা যদি এখানে দেখি যে 2 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 8, 8 এর পর 10, তার মানে আমরা এখানে প্রত্যেকটা প্লাস চিহ্ন দিয়ে দিয়ে আমরা একটি ক্রম লিখেছি। এটিকে আমরা মূলত ধারা বলে থাকি। এখন এক একটি ধারা, এই যে ধারাতে আমরা যে 2, 4, 6, 8, 10 লিখেছি, এদেরকে এক একটিকে পদ বলা হয়। কি বলা হয়? পদ বলা হয়। আমি কিন্তু বীজগণিতের বিগত ক্লাসে পদ সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছি যে এটি একটি পদ, একইভাবে 4 একটি পদ, 6 একটি পদ, 8 একটি পদ, 10 একটি পদ, রাইট? তার মানে এখানে যেগুলো আমি যোগ চিহ্ন দিয়ে যুক্ত করেছি, এই প্রত্যেকটি হচ্ছে এক একটি পদ। এখন এই পদগুলো যদি আপনি হিসাব করেন, এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর। তার মানে আমি যদি নর্মালি হিসাব করি, তাহলে এটি হচ্ছে আমার প্রথম পদ যদি আমি ক্রম হিসাব করি। কারণ আমাদের ধারার অন্যতম একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে এটি একটি ক্রম অনুসরণ করে। যেমন আমরা ক্লাসে যেমন ক্রমিক নাম্বার অনুসরণ করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অনেকটাই ভিন্ন ভিন্ন শর্তে এখানে আমরা একটি ধারাবাহিক ক্রম আমরা পাবো। সেই ক্রমটা কি হবে, কেন হবে, সেগুলো নিয়ে আমরা পরে যথারীতি কথা বলবো। ওকে, এখন মূলত আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এর প্রত্যেকটা যদি এক একটা পদ হয়, তাহলে স্বাভাবিকভাবে এটি প্রথম পদ। আমি যদি বলি তাহলে এটি হবে আমার মূলত দ্বিতীয় পদ। ওকে, আর এটা হবে আমাদের তৃতীয় পদ। এইভাবে আমরা প্রত্যেকটা নামকরণ করতে পারি। যেমন আমি যদি এখানে 20 লিখি, তাহলে এরপর যদি আমি আর না লিখি, তখন বুঝতে হবে যে এটি আমার দেখা যাচ্ছে আমি যেহেতু পদগুলো নির্দিষ্ট করতে পারতেছি না, তাহলে আমি এটি অন্তত বলতে পারি যে যেহেতু এরপর আর নেই, এটি হচ্ছে আমার মূলত শেষ পদ, রাইট? আর যদি এটি নির্দিষ্ট থাকতো, অর্থাৎ আমি যদি এই পর্যন্ত নিতাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু এই পর্যন্ত যদি হিসাব করি, তাহলে এটি হচ্ছে আমার চতুর্থ পদ, আর এটি হচ্ছে আমার পঞ্চম পদ, অথবা আমি চতুর্থতম বলতে পারি, কি পঞ্চমতম পদ, অথবা আমি এভাবেও বলতে পারি যে এটি হচ্ছে আমার পঞ্চমতম পদ। তবে পঞ্চমতম পদ এটি কিন্তু আমার এই ধারায় শেষ পদ। কি পদ?
শেষ পদ, কারণ এর পর আর আমার এখানে কি পদ নেই। তার মানে আমরা এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম। একটি হচ্ছে যে আমাদের এগুলি হচ্ছে এক একটি পদ, রাইট, আর এটি হচ্ছে আমাদের প্রথম পদ, আর এই 10টা হচ্ছে আমাদের শেষ পদ। অর্থাৎ আমরা যখন একটি ধারা লিখব সেখানে আমাদের দুটি পদের উপস্থিতি আমরা দেখতে পাবো। একটি হচ্ছে প্রথম পদ, আরেকটি হচ্ছে আমার শেষ পদ। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখুন যে এই যে আমি পদগুলো লিখেছি, এখানে যদি আমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করি, দ্বিতীয় যে পদটা রয়েছে এখান থেকে যদি আমি প্রথম পদ বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 4 - 2, অর্থাৎ আমাদের এই দুটি পদের পার্থক্য হচ্ছে আমার 2। ক্লিয়ার? এবার যদি ধরুন আমি এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটাকে বিয়োগ করি, দ্বিতীয় পদকে বিয়োগ করি, তাহলে 6 - 4, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এদের পার্থক্য হচ্ছে আমার কত? 2। যদি এরকম কোনো সিরিজে যে আমার পরবর্তী পদ, অর্থাৎ এই পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যেটি আমি এখানে দেখিয়েছি, এদের পার্থক্য যদি বারবার একই হয়, যেমন এই পরবর্তী পদ পূর্ববর্তী পদ, পরবর্তী পদ এখানেও আমাদের পার্থক্য কত? 2। পরবর্তী পদ এর সাথে যদি পূর্ববর্তী পদের পার্থক্য যদি একই হয়, প্রতিবার কি হয়? একই পার্থক্য হয়, তখন আমরা ধরে নিতে পারি যে এই দুটি পদের পার্থক্য হচ্ছে সমান পার্থক্য। কথাটা কি? অর্থাৎ অন্তরটা পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের অন্তরটা সেম, সমান। এই কারণে যদি অন্তরটা সমান হয় তখন এই ধারাকে আমরা মূলত বলে থাকি কি? সমান্তর ধারা। তার মানে আমি বলতে পারি যে এটি হচ্ছে আমার মূলত কি? সমান্তর ধারা। আমি যে ধারাটি এখানে লিখেছি এটিকে আমরা বলবো সমান্তর ধারা। একইভাবে আমরা আলোচনার ধারাবাহিকতায় আগামী ক্লাসে জানব যে আরও একটি গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে, সেটি হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। কিন্তু আমরা আজকে গুণোত্তর ধারার আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি না, কারণ আজকে সমান্তর ধারার বেশ কিছু গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এইটুকু আইডিয়া আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন। ওকে, তাহলে আমরা এখান থেকে এবার আরও কিছু বেসিক জানবো, খুবই গুরুত্বপূর্ণ কিছু বেসিককে জানার চেষ্টা করব। ওকে, তাহলে লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আমরা চিনলাম যে এটি হচ্ছে প্রথম পদ। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে বেশ কিছু কনফিউজিং পয়েন্ট থাকে, সেটি আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন লক্ষ্য করে দেখুন এই যে এখানে আমি 10 লিখেছি, 10কে আমি বলছি পঞ্চমতম পদ। পঞ্চমতম পদ কথাটার মানে হচ্ছে যে এখানে যে 5 নম্বর পজিশনে, 5 নম্বর যে পজিশন যে পদটা আছে সেটি হচ্ছে পঞ্চমতম পদ। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমার যে এগুলি এক একটা পজিশন, এটা প্রথম পদের পজিশন, দ্বিতীয় পদের, তৃতীয় পদের, চতুর্থ, পঞ্চম পদ, অর্থাৎ যেটাকে আমরা শেষ পদও বলতে পারি। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখানে পঞ্চমতম পদ হচ্ছে যে পঞ্চমতম পদের পজিশনে যে 10 আছে তাকে বোঝানো হচ্ছে, রাইট? এখন এখানে দুটো বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি আপনার একটি সহজ উদাহরণ দেই। আপনি বললেন যে আপনার স্কুলে আপনার ক্লাসে মোট 5 জন ছাত্র রয়েছে। এখন 5 জন ছাত্র, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার এই 5 জন ছাত্র আপনার ক্লাসে রয়েছে, এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ক্লাসে ছাত্র সংখ্যা কত, আপনি ছাত্র সংখ্যা হিসেবে যেটি বলবেন সেটি হচ্ছে যে ছাত্র সংখ্যা হচ্ছে আমার 5 জন, রাইট? এটি বলবেন। এখন আপনি বললেন যে আমার ক্লাসের সর্বশেষ রোল নাম্বারটি, শেষতম রোল নাম্বারটি আমার। এখন আপনি বললেন
কথা প্রসঙ্গে বললেন আমার রোল নাম্বার হচ্ছে পঞ্চমতম। কত? আমার রোল নাম্বার হচ্ছে পঞ্চমতম, অর্থাৎ আমার রোল নং হচ্ছে কত? পঞ্চমতম। তাহলে এই পঞ্চমতম থেকে দুটো আইডিয়া পাওয়া যায়। একটা হচ্ছে সিরিয়ালের দিক থেকে আপনার রোল নাম্বার পঞ্চমতম, এটি যেমন ঠিক। আর আপনি যেহেতু সর্বশেষ অর্থাৎ একদম শেষতম, অর্থাৎ আপনার পর আর কোনো শিক্ষার্থী নেই, তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে এই পঞ্চমতম কথা থেকে যে এই ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা 5 জন, মোট শিক্ষার্থীর সংখ্যা 5 জন। তার মানে আমরা এই দুটো জিনিসকে কখনোই গুলিয়ে ফেলবো না। একটা হচ্ছে আপনার ক্লাসের ছাত্র সংখ্যা হচ্ছে 5 জন, আপনাকে যদি জিজ্ঞেস করা দেখা যাচ্ছে আপনি বলছেন, দাবি করতেছেন আপনার রোল নাম্বারটা হচ্ছে শেষতম, সর্বশেষ রোল নাম্বারটা আপনার, তাহলে আপনি প্রকাশ করলেন যে আপনার রোল নাম্বার হচ্ছে পঞ্চমতম। তার মানে এই পঞ্চমতম হচ্ছে আপনার পজিশন। কিন্তু এই পঞ্চমতম পজিশন শুনে আমি এতটুকু ধারণা করতে পারলাম যে এই ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 5 জন। কথাটা ক্লিয়ার? তার মানে এরকম পঞ্চমতম ধারণা থেকেও আমরা এই ছাত্র সংখ্যা সম্পর্কে একটি ধারণা নিতে পারি। তার মানে এই নয় এই ছাত্র সংখ্যা 5 জন আর পঞ্চমতম কথাটা এক। পঞ্চমতম হচ্ছে, আমি আবারও বলছি, পজিশনের দিক থেকে হচ্ছে পঞ্চমতম। আবার পঞ্চমতমই যেহেতু শেষতম, তার মানে একটা ক্লাসের শেষ পঞ্চমতমটাই হচ্ছে শেষতম, তার মানে লাস্ট রোল। তার মানে ওখান থেকে আমরা শুধু বলতে পারি তাহলে শিক্ষার্থীর সংখ্যা 5 জন। তার মানে আমি আবারও বলছি, এর মানে কিন্তু এই নয় ছাত্র সংখ্যা 5 জন যে কথা, আমার পঞ্চমতম একই কথা। কথাটা ক্লিয়ার? বলেন এতটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, তাহলে আমি যদি এই চিন্তাটি এই জায়গায় মানে দাবি করি, যে এই জায়গায় আমি দাবি করলাম যে এখানে আমার এই পঞ্চমতম সংখ্যাটির মান হচ্ছে 10, রাইট? আমি বিষয়টাকে আরও একটু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব, তবে তার আগে আরও কিছু বেসিক আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। সেটি হচ্ছে যে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করব, সেখানে গুরুত্বপূর্ণ কিছু টার্ম ইউজ করব। সেটি হচ্ছে, যেমন আমরা প্রথম পদ এই কথাটাকে এ দ্বারা প্রকাশ করব। ওকে, প্রথম পদ এই কথাটাকে এ দ্বারা প্রকাশ করব। তবে আমি এই উদাহরণটির বাহিরে আরও একটি উদাহরণ নিয়ে আইডিয়াটা ক্লিয়ার করতে চাই। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি এখানে একটি ধারা লিখলাম, যেখানে দেখতে পাচ্ছেন এদের সাধারণ অন্তর অর্থাৎ পার্থক্য কত করে? 1 করে। এবার টোটালটার পার্থক্য কত করে? 1 করে। তার মানে পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্য 1। ওকে, এই যে পার্থক্যটাকে, এটিকে আমরা বলি যে প্রতি ক্ষেত্রে যেহেতু পার্থক্য 1, এই কারণে একে বলি যে সাধারণ অন্তর। কি অন্তর মানেও পার্থক্য, তার মানে কি একে আমরা বলতে পারি কি সাধারণ অন্তর। এখন এই আমাদের সমান্তর ধারাতে এই সাধারণ অন্তর একটা কনসেপ্ট আসবে, যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ওকে, যেমন এখানে সাধারণ অন্তর হচ্ছে, আমি যদি এখানে বলি তাহলে এখানে সাধারণ অন্তর হচ্ছে 2, আর এখানে সাধারণ অন্তরটা হচ্ছে আমার কত? 1। ওকে, তাহলে আমরা দুটো কনসেপ্ট পেলাম। সেটি হচ্ছে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, রাইট? এখন এখানে এইভাবে যদি এই ধারাটার ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখেন, আমি এটিকে যদি আরেকটু ছোটো করি তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, কথা বলতে সুবিধা হবে।
অর্থাৎ আমরা এই পর্যন্তই একটি ধারা আমরা নিলাম। ওকে, এখন আমি যদি বলি যে এটি হচ্ছে প্রথম পদ, এটি কি প্রথম পদ, তাহলে এটি কি আমার দ্বিতীয়তম পদ। ওকে, দ্বিতীয় পদ। একইভাবে এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটি হচ্ছে আমার পঞ্চমতম পদ, রাইট। তাহলে এই পঞ্চমতম পদকে আমরা দাবি করতে পারি এই ধারার এটা শেষ পদ। এটা কি শেষ পদ। আমি বারবার একটি কাজ করে যাচ্ছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে যখনই আমি লাস্ট পদটা লিখতেছি তখনই ওটাকে আমি উল্লেখ করতেছি যে এখানে এই ধারায় 5টি পদ আছে, সেটার পঞ্চমতম পদ হচ্ছে এটি, তার মানে এটি হচ্ছে শেষ পদ। ক্লিয়ার? এখন একটি ধারায় এটা যদি ধরেন এই ধারার সর্বশেষ পদটা যদি আমরা বলতেছি পঞ্চমতম পদ, তাহলে আমরা কি দাবি করতে পারি না যে এখানে পদ সংখ্যা আছে 5টা? যেমন এখানে আমাদের পঞ্চমতম 10কে পঞ্চমতম পদ দাবি করতেছি ওই ক্লাসের মতো করে, তাহলে আমরা স্বীকার করতে পারি না শেষ পদটাই যদি পঞ্চমতম হয় তাহলে সেখানে পদ সংখ্যা হচ্ছে 5টা। কিন্তু দেখুন এখানে এই দুটোর মাঝে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে পঞ্চমতম এর মান হচ্ছে 5, এখানে পঞ্চমতম এর মান হচ্ছে 10। ক্লিয়ার? এখানে পঞ্চমতম সংখ্যাটার মান হচ্ছে 5, এখানে পঞ্চমতম সংখ্যাটার মান হচ্ছে 10। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এই দাঁড়ালো যে যখন আপনি ক্রমিক সংখ্যা লিখবেন, 1 থেকে ক্রমিক সংখ্যা লিখবেন 1 2 3 4 5, সেই ক্ষেত্রে মজার একটা বিষয় হচ্ছে যে আমাদের যততম পদ লিখবেন তার মান তততম হবে। যেমন এটা তৃতীয়তম পদ, তাহলে তৃতীয়তমের পদের মান 3, দ্বিতীয়তমের পদের মান 2, প্রথমতমের পদের মান 1, অর্থাৎ চতুর্থতমের পদের মান কত? 4। তার মানে ক্রমিক সংখ্যা আকারে লিখলে আমরা একটা জিনিস আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি যে যততম পদ হবে মানও তততম হবে। কিন্তু আমাদের যদি ক্রমিক সংখ্যা না হয়, যেমন এখানে আমাদের এটি ক্রমিক সংখ্যা না, সেক্ষেত্রে কিন্তু দেখুন যততম পদ পঞ্চমতম পদের মান কিন্তু আমার 5 হচ্ছে না, সেটি হচ্ছে কত? 10। তার মানে এই কনসেপ্টটা এর সাথে আপনি গুলিয়ে ফেলবেন না, এটা জাস্ট ক্রমিক সংখ্যা হওয়ার কারণে এই কাকতালীয়ভাবে এটি মিলে গিয়েছে। কথাটা ক্লিয়ার? এবার আসুন আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে যে আমরা এই জায়গায় অনেক সময় যদি আপনাকে বলি যে এটি এখানে টোটাল প্রথম 1 নম্বরে, আপনারা একটু দ্রুত কমেন্ট করবেন এটা 1 নম্বর, এটি হচ্ছে 2 নম্বর। আপনারা দ্রুত কমেন্ট করবেন যে 1 নম্বর সিরিজে পদ সংখ্যা কত, খুব দ্রুত কমেন্ট করেন। 1 নম্বর সিরিজে পদ সংখ্যা কত, দ্রুত কমেন্ট করুন। পদ সংখ্যা মানে কয়টা পদ আছে, এই যোগ চিহ্ন দিয়ে কয়টা পদ যুক্ত আছে, এই পদ সংখ্যাটা কত, দ্রুত কমেন্ট করুন। ওকে, তাহলে এখানে আপনারা দাবি করতেছেন 5টি, তাহলে আমাদের এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি। এখন পদ সংখ্যাকে লক্ষ্য করেন, পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। পদ সংখ্যাকে আমরা কি করি? n দ্বারা প্রকাশ করে থাকি। তার মানে এখানে n এর মান আমরা দাবি করতে পারি কত? 5। তাহলে একইভাবে আমাদের প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি, তার মানে এখানে a সমান আমরা দাবি করতে পারি যে এটির মান হচ্ছে কত? 2। তাহলে এখানে a সমান আমি দাবি করতে পারি এর মান হচ্ছে এখানে 2। সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করি, তার মানে এখানে d এর মান আমরা দাবি করতে পারি 4 থেকে 2 যদি বাদ দিই তাহলে হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে আমরা 3টা কনসেপ্ট পেলাম। পদ সংখ্যা n দ্বারা প্রকাশ করব, যেটা তাহলে n এর মান হচ্ছে এখানে 5। এখন প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি, তাহলে a এর মান হচ্ছে 2। সাধারণ অন্তর মূলত আমাদের পরবর্তী যে পদটা, পূর্ববর্তী পদের পার্থক্য, তাহলে একে আমরা এখানে d এর মান ধরতে পারি কত? 2।
ক্লিয়ার? এবার আসুন, আমি বেশ একটা গুরুত্বপূর্ণ কনফিউশনের দিকে যাচ্ছি, মানে কনফিউশন দূর করার জন্য যাচ্ছি। এখন আমি যদি এই জায়গায় কিন্তু একটা কথা বলেছি, কথাটা কি? কথাটা হচ্ছে যে আমি যদি বলি এখানে পঞ্চমতম পদ এর মান কত, দেখেন আমরা কিন্তু এখানে আরেকটা দাবি করছি যে এখানে সর্বশেষ পদ হচ্ছে কত, পঞ্চমতম। তাহলে পঞ্চমতম পদ থেকে লক্ষ্য করেন, পঞ্চমতম পদ থেকে আমরা কিভাবে এখানে কি আমরা পদ কয়টি পদ সংখ্যা সেটা বুঝতে পারবো কিনা। পঞ্চমতম পদ, এখানে পঞ্চমতম পদ, আমি আবার বলছি পঞ্চমতম পদ যদি বলি তাহলে পঞ্চমতম পদের মানটা কত, এটা হচ্ছে মান। মানটা কি? ওই যে পঞ্চমতম পদে যে বসে আছে তার মান, সেটা কত আমাদের 10। পঞ্চমতম পদের মান হচ্ছে কত, 10। কথাটা ক্লিয়ার? এখানে পঞ্চমতম পদের মান হচ্ছে কত, 10। অথবা আমি বলতে পারি শেষতম পদের শেষ পদের মান হচ্ছে 10, অথবা বলতে পারি শেষ পদ সমান হচ্ছে কত, 10। কথাটা ক্লিয়ার? তাহলে এই কথাটাকে আমি দুভাবে প্রকাশ করতে পারি, পঞ্চমতম পদ হচ্ছে 10 অথবা শেষ পদ হচ্ছে 10। ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখুন, আমার কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? প্লিজ একটু কমেন্টে অন্যরা একটু অ্যানসার করুন তো। ওকে, একটু দ্রুত অ্যানসার করুন তো, আসলে সাউন্ডে কোনো প্রবলেম করতেছে কিনা। আমার মনে হয় যে সাউন্ড সম্পূর্ণ ঠিক আছে। হ্যাঁ, ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন এই পঞ্চমতম, এখন পদর সংখ্যা, এই আমরা কি একটা আইডিয়া কিন্তু শেয়ার করেছি যে পঞ্চমতম যততম পদ থাকে এটাকে আমরা দেখে বলতে পারি, যেমন আপনার রোল নাম্বার কত, 5, 5 দেখে আমরা বলতে পারি কি এটা হচ্ছে পদর সংখ্যা। তাহলে আমি এই পঞ্চমতম পদ একে তাহলে কি আমি nতম পদ বলতে পারি না? কারণ পদর সংখ্যা n এর মান 5 আর nতম পদ কিন্তু 1 না। আমি আবারও বলছি যে nতম পদের মান 10, কিন্তু এই nতম মানে কি পঞ্চমতম পদ। কারণ আমার পদ সংখ্যাকে যদি n দ্বারা প্রকাশ করি তাহলে আমরা যদি দেখেন পঞ্চমতম পদ দেখে বুঝতে পারি যে পদ সংখ্যা হচ্ছে 5, তাহলে আমরা একইভাবে কি এই জিনিসটা লিখতে পারি কিনা, nতম পদ পঞ্চমতম পদের মান 10, তার মানে এটাকে আমি nতম পদ বলতে পারি। তাহলে দেখেন এই nতম পদ আর এই n কিন্তু এক না, বাট একটা থেকে আরেকটা আমরা কি তথ্য পেয়ে থাকি যে এখানে পঞ্চমতম পদ, এই কথাটার মানে বোঝা যাচ্ছে আমরা যে সিরিজটির কথা বলছি সেখানে পদ সংখ্যা 5, কিন্তু এইটার যে মানটা, এই মানটা হচ্ছে ভিন্ন জিনিস, যে ওই পঞ্চমতম পদে যে পদটা আছে তার মান। কথাটা ক্লিয়ার? আশা করি এইটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তবে আমি অনেক আলোচনা করে ফেলেছি, এবার আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। ওকে, এবার এতটুকু কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত আমাকে কমেন্টে জানান, প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান। আমি মূল আলোচনায় প্রবেশ করলে সমস্ত আইডিয়াগুলো আপনাদের ক্লিয়ার হবে। গুড, তাহলে এবার আমি মূল আলোচনায় যেতে চাচ্ছি। সেটা হচ্ছে, ধরুন এই যে অঙ্কটা রয়েছে আমি যেটা উপস্থাপন করেছি, এখানে আপনার প্রশ্ন চাইতে পারে যে পদ সংখ্যা কত, পদ সংখ্যা কত। আপনার প্রশ্ন চাইতে পারে nতম পদের মান কত, nতম পদের মান কত। কথাটা ক্লিয়ার? এখন পদ সংখ্যা যখন আমার কাছে জানতে চাইবে তখন কিন্তু আমি যদি বলতে পারি এখানে পঞ্চম পদ আছে, তার মানে পদ সংখ্যা আমার কয়টা, 5টা। ক্লিয়ার? কিন্তু nতম পদের মান জানতে চাইলে আপনি এখানে 10 কিন্তু আপনাকে বের করতে হবে।
কিভাবে বের করবেন সেটি নিয়ে আমরা কথা বলবো। যদিও পদ সংখ্যা বের করার কিভাবে বের করব সেটি নিয়েও আমরা কথা বলবো। কথাটা ক্লিয়ার? আপাতত যেটা বলতে চাচ্ছি যে n তম পদের মান যদি আমরা বের করি সেটি কিভাবে বের করব সেটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। এটি বের করার নিয়ম হচ্ছে, প্রথম পদ আমাদের পদ সংখ্যা -1 এখন গুণ হচ্ছে d, অর্থাৎ n তম পদের মান বের করার সূত্র হচ্ছে এটা। ক্লিয়ার? n তম পদের মান বের করার সূত্র এটা। এখন যদি আমি এই অঙ্কে ধরেন 10কে রিমুভ করি, 10কে যদি রিমুভ করে যদি বলি যে পঞ্চমতম পদের মান কত, পঞ্চমতম পদের অর্থাৎ পঞ্চমতম পদ কত, তাহলে পঞ্চমতম পদ মানে কি, এখানে তম কথাটা আছে, তার মানে n তম, তার মানে কি এখানে আমার এই সূত্রটাকে ইউজ করব, অর্থাৎ n তম পদের মানটা আমি বের করব। কথাটা ক্লিয়ার? তাহলে n তম পদের মান বের করতে গেলে এখানে দেখেন আমাদের কততম পদ বলছে, পঞ্চমতম। তাহলে এই যে পঞ্চমতম পদ আমি যদি এখানে লিখি পঞ্চমতম পদ, রাইট? তাহলে এখানে এর মানটা কত, আমাদের এর মান হচ্ছে এখানে 2, তাহলে আমি 2 বসাবো। n এর মান কত এখন বলে, এই জায়গায় মূলত আমাদের কনফিউশনটা তৈরি হয়। দেখেন তো n কি আমাদের পদ সংখ্যা না? তাহলে এই যে আমি পঞ্চমতম, যেমন দেখেন আপনার রোল নাম্বার 5তম, পঞ্চমতম ছিল, সেখান থেকে আমরা বলে দিচ্ছি ছাত্র সংখ্যা 5। তাহলে এখানে পঞ্চমতম পদের মানটা বের করব। তাহলে এখানে আমার পদ কয়টা, 5টা, সেটা তো বুঝতে আমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে n এর মান হচ্ছে 5। অনেকে এই জিনিসটা গুলিয়ে ফেলেন যে n আর n তম পদ কথাটা এক কিনা, এক না, এটা হচ্ছে ক্রমিক পজিশন, আর এখানে হচ্ছে এই পজিশন থেকে আপনি বলতে পারবেন যে এখানে পদ সংখ্যা কত। তার মানে এখানে n অর্থাৎ পদ সংখ্যা 5, এটা কিভাবে বুঝলাম, এই যে এই সিরিজের পঞ্চমতম পদের মান বের করতেছি, যেটি হচ্ছে আমার কি, আমার শেষ পদ, সেটি কি আমার শেষ পদ। এই শেষ পদ দেখে আমি ধরে নিচ্ছি এখানে আমার পদ সংখ্যা কত, 5। তাহলে আমার এখানে 1, তারপর সাধারণ পার্থক্য হচ্ছে কত, আমার 2। তাহলে আমরা এখানে মান পাবো 2, 4, 2, তার মানে 2, 8, তার মানে কত, 10। তাহলে দেখুন পঞ্চম পদের মান আমি পাচ্ছি কত, 10। পঞ্চমতম পদের মান হচ্ছে আমার কত, 10। তাহলে এখানে এই আইডিয়াটি আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুতই এস লিখে কমেন্ট করুন, দ্রুত এস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার আমি অঙ্কে চলে যাব, কারণ অঙ্কে গিয়ে বাকি কনফিউশনগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে ইনশাআল্লাহ এই রিলেটেড আর কোনো সমস্যা তৈরি হবে না। ওকে, থ্যাংক ইউ, গুড। এবার আমরা সরাসরি চলে যাব 1 নম্বর অঙ্কতেই ক্লাসটি শুরু করব। 1 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, আমার 1 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2 - 5 - 12 - 19 এই ধারাটির 12তম পদ কত? 12তম পদ জানতে চাচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখেন 12তম, সবসময় খেয়াল রাখবেন যে এই তমটা যদি উল্লেখ থাকে, 12তম, তমটা এখানে উল্লেখ আছে, কথাটা ক্লিয়ার? তমটা যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা n তম পদ সমান যে সূত্রটা সেটি আপনাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? এই সূত্রটা ইউজ করতে হবে। এখন আপনি 12তম পদ দেখে বলেন তো পদ সংখ্যাটা কত ধারণা করতে পারেন?
পদ সংখ্যাটা কত হবে কমেন্টে জানিয়ে দিন। দেখেন 12তম পদ, এটা হচ্ছে 12তম পদের জায়গায় যে পদটা আছে তার মান আমরা বের করব। কিন্তু এটি যেহেতু 12তম পদটা সর্বশেষ পদ, শেষ পদ, তার মানে এই শেষ পদ হচ্ছে 12তম, তার মানে এখান থেকে আমরা ধারণা করতে পারি পদ সংখ্যাটা কত। এখানে তাহলে বুঝতেই পারছেন আমাদের পদ সংখ্যাটা স্বাভাবিকভাবে হচ্ছে এখানে 12, কারণ শেষতম পদই যদি 12তম হয় তাহলে পদ সংখ্যা এখানে এই সিরিজে কয়টা আছে, 12টা। তাহলে এখানে আমরা যদি প্রথম পদ বের করি সেটি হচ্ছে কত, 2। আমরা যদি সাধারণ অন্তর বের করি তাহলে -5 থেকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করতে হবে, তাহলে সেটি হবে কি -7। কথাটা ক্লিয়ার? অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে আমাদের -7, আর পদ সংখ্যা বা n এর মান হচ্ছে আমার কত, 12। তাহলে এবার আমরা অঙ্কটা যদি করি তাহলে এর মান হচ্ছে 2, আমার n পদ সংখ্যা হচ্ছে কত, 12, তারপর 1, আমার পার্থক্য হচ্ছে কত, -7। ওকে, এবার 2 যোগ আমার এখানে 11 -7, তাহলে 2 যোগ আমরা -77 যদি হয় তাহলে স্বাভাবিকভাবে 2 -77, তাহলে আমাদের আস্তে আস্তে কত, 75। এটি হচ্ছে মূলত আমাদের মান। অর্থাৎ এই ধারাটার এই 12তম পদের যে মানটা আমরা যদি হিসাব করি তাহলে সেটি হবে কত, -70। অর্থাৎ 2 -5 -12 -9 এভাবে একদম 12তম পদে যে আমার পদটি রয়েছে সেটার মান এইভাবে কত হবে, -75। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। আমরা এই রিলেটেড আরো কিছু অঙ্ক করব। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা সরাসরি আমরা 6 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো। সেম কিছু অঙ্ক আমরা করি, সরি 7 নম্বর অঙ্কটা নিয়ে আমরা কথা বলবো, কারণ 6 নম্বর অঙ্কটা এখানে রিপিট, সো 6 নম্বরটা করার দরকার নেই। 7 নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো। 7 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে -5 -12 -19 এই ধারাটির 10তম পদ, 10তম পদটা বের করতে হবে। এখন দেখেন সর্বশেষ পদের পজিশনটা হচ্ছে আমার কত, 10তম। সর্বশেষ পদের পজিশন হচ্ছে কত, 10তম। তার মানে 10তম যেহেতু সর্বশেষ পজিশন যদি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি পদর সংখ্যা হচ্ছে কত, 10। আর এখানে আমার এ হচ্ছে -5, ওকে। আর আমার ডি হবে এখান থেকে, এটা থেকে যদি আমরা -12 থেকে যদি -5 কি করি, বিয়োগ করি, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে -12 + 5। তাহলে আমার এখানে বিয়োগ করলে দাঁড়াবে কত, -7। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা এর মান পেলাম, ডি এর মান পেলাম, এন এর মান পেলাম। এবার আমরা 10তম যদি পদ বের করি তাহলে 10তম পদের আমাদের যে মেইনলি সূত্র হবে, আমাদের কি হবে, এখানে এ হবে, রাইট, তারপর n-1, তারপর হচ্ছে আমার কত, ডি। এবার যদি আমি মান বসাই তাহলে এ হচ্ছে কত, -5, তারপর হচ্ছে আমার n হচ্ছে কত, 10, ওকে। তারপর আমার ডি এর মানটা হচ্ছে -7, তাহলে -5 এখানে আমার 9 গুণ -7, ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি -5 -7 নং 63, তাহলে আমাদের কত হচ্ছে, -68। তাহলে আমাদের এখানে উত্তর হবে গ নাম্বার। উত্তর হবে কি, গ নাম্বার। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন?
খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। তার প্রথম ম্যাথটাই তো একটু প্রবলেম মনে হচ্ছে। প্রথম ম্যাথে কি সমস্যা হয়েছে? বলুন, প্রথম ম্যাথে সমস্যাটাকে স্পষ্ট করুন। আমি তো মুছে ফেলেছি। এখানে আমাদের সাধারণত ডি হচ্ছে, এখানে লক্ষ্য করে দেখেন আমাদের এখানে 2 আছে, -5 আছে, তারপর আছে কত -12। এটা ক্যালকুলেশনগত ব্যাপার, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ -5, এটা হচ্ছে বিয়োগ করতে হবে। আমাদের প্রথম কাজটা কি, আমাদের পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করেন তাহলে এটা 2। এখন যদি আপনি বলেন এখানে -5 আছে এখানে, তাহলে আপনি কেন +2 নিলেন না? আসলে বিষয়টা এমন না, কারণ এটিকে আমরা প্লাস করে নিই, এটিকে আমি যোগ করে নিই। মূলত আমার এটি আগে থেকে নেগেটিভ ছিল, এই কারণে সেটি নিয়েছি, আর এটিকে আমি বিয়োগ করেছি। আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে এটা যেহেতু +2, তাহলে +2 আপনি লিখতে পারেন। লেখার পর আরেকটা লাইন আপনি বাড়িয়ে লিখতে পারেন, সমস্যা নেই। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে এই পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটাকে বিয়োগ করা। এখন পূর্ববর্তী পদ যেহেতু আমার পজিটিভ সংখ্যা আর পরবর্তী পদটা নেগেটিভ সংখ্যা, আমি নেগেটিভ সংখ্যায় লিখলাম। পূর্ববর্তী পদটা পজিটিভ সংখ্যায় লিখলাম। এবার এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা বিয়োগ করার কারণে এখানে মাইনাস লিখেছি, কিন্তু পরের ধাপে গিয়ে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। তাহলে এটাও -5 হলো, এটা -2 হলো, তাহলে আমার রেজাল্ট হচ্ছে কত, -7। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন এবার একটু কমেন্টে জানান। ওকে, এবার আমরা সামনে এগোবো। সেটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা, আশা করি আপনারা পারবেন। 9 নম্বর অঙ্কটা একটু দেখুন। 9 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? ওকে, এখানে 9 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 2 নম্বর পরে দেন, আমি 2 নম্বরে আসবো, একটু ওয়েট করুন ভাইয়া। আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো করতেছি, ইনশাল্লাহ আপনাদের সবকটা অঙ্কই করে দেব। একটু লক্ষ্য করেন 9 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে। 9 নম্বর অঙ্কে 1 0 1 আবার 0, এইভাবে 1 0, এখানে অনুক্রমটির 100তম পদের কথা জানতে চেয়েছে। 100তম পদটা আপনার জানতে চেয়েছে। এখন দেখুন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আমরা ধারাটা দেখতে পাচ্ছি, এই ধারায় কিন্তু আমাদের এটি হচ্ছে প্রথম পদ, ক্লিয়ার? এটি হচ্ছে আমার দ্বিতীয় পদ, এটি হচ্ছে আমার তৃতীয় পদ, এটি হচ্ছে আমার চতুর্থ পদ। তার মানে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। যেমন এটা হচ্ছে প্রথম পদ, আর দেখেন তৃতীয় পদ, এটা যদি আমরা বলি তাহলে এটা হবে পঞ্চম পদ। তাহলে দেখেন এই প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ, অর্থাৎ বিজোড়গুলো সবসময় একই, বিজোড় স্থানে আমরা সবসময় 1 পাচ্ছি। আর এই দ্বিতীয় পদ আর হচ্ছে চতুর্থ পদ, রাইট? আর এটি যদি আমরা দাবি করি তাহলে ষষ্ঠতম পদ। তাহলে এই জোড় স্থানে আমরা সবসময় কি পাচ্ছি, আমরা 0 পাচ্ছি। তার মানে এটি দ্বারা বোঝা যাচ্ছে যে এই সম্পূর্ণ অনুক্রমটি এরকম হবে যে বিজোড় স্থানে সবসময় 1 হবে, জোড় স্থানে সবসময় 0 হবে। তাহলে যদি এটি হয় 100তম পদ, মানে কি এটি একটি জোড় স্থান। তাহলে এই জোড় স্থান যদি হয় তাহলে জোড় স্থানে আমাদেরকে মানটা হচ্ছে 0। তার মানে জোড় স্থানে 0 হলে তাহলে 100তম পদের মান হবে আমার 0। এটি হচ্ছে উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি পরবর্তী ম্যাথটিতে যাব, অর্থাৎ এখানে 100তম 10 নম্বর ম্যাথটি, এটিও সেম ম্যাথ।
একদম সেম মেথ। আপনারা যদি দেখেন এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস, এখানে 17তম পদ চেয়েছে। এখানেও একই অবস্থা, যে কোনো কি পরিবর্তন নেই, অর্থাৎ জোড় স্থানে যেটা সবসময় জোড় স্থানে, যেমন আমাদের মাইনাস এক্স সবসময় দেখেন জোড় স্থানে মাইনাস এক্স, আবার বেজোড় স্থানে আমাদের কি হচ্ছে প্লাস এক্স, সবসময় দেখুন এখানে প্লাস এক্স। তাহলে এরকম যেহেতু আমার বিজোড় স্থানে চেয়েছে, বিজোড় স্থান 17তম পদের মান চেয়েছে, তার মানে 17তম পদের মান হচ্ছে বিজোড় স্থান, আর বিজোড় স্থানে সবসময় এক্স হবে। ক্লিয়ার? তাহলে আশা করি এটি পারবেন ইনশাল্লাহ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আমি প্রবেশ করতে যাচ্ছি, সেটি হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা আইডিয়াটি কি? আশা করি আজকের ক্লাসের পর থেকে আপনাদের এগুলো নিয়ে সমস্যা হবে না। ক্লিয়ার? তাহলে আমরা যেটি নিয়ে কথা বলবো এখন, সেটি হচ্ছে কি আমাদের পদ সংখ্যা। পদ সংখ্যা, এখন পদ সংখ্যাকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিভাবে? কততম পদ, সেখান থেকে পদ সংখ্যাকে আমরা বের করতে পারি। আমরা একটু আগে বলেছিলাম যে 12তম পদ থেকে আমি বলে দিতে পারি যে এখানে পদ সংখ্যা হচ্ছে কত, আমার 12। ক্লিয়ার? কিন্তু আরেকটা জিনিস এটা দেখে আমরা দুটো আইডিয়া করতে পারি। 12তম পদ থেকে আমরা বলে দিতে পারি আমাদের পদ সংখ্যা 12। আরেকটা জিনিস আমরা বলে দিতে পারি, বলেন তো কি বলে দিতে পারি? আমরা বলতে পারি যে এটি হচ্ছে আমার শেষ পদ। ক্লিয়ার? এটি হচ্ছে আমার শেষ পদ। তার মানে এই 12তম পদ থেকে আমি দুটো আইডিয়া বলে দিতে পারি, যে এটা বলে দিতে পারি যেহেতু ওই সিরিজের সর্বশেষ পজিশনটা হচ্ছে 12, তার মানে ধরে নিতে পারি এখানে পদ আছে 12টা। আর একইভাবে ধরে নিতে পারি ওটা যেহেতু 12তম পদটাই শেষতম পদ, তার মানে আমি বলে দিতে পারি এই 12তম পদটা হচ্ছে শেষ পদ। এই দুটো আইডিয়া আমরা এই কথাটা থেকে বুঝতে পারি। যদি বুঝতে পারেন তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ। তার মানে এর মানে এই নয় এটা আর এটা কিন্তু সেম না। কথাটা ক্লিয়ার? জাস্ট এটা থেকে আমরা পদ সংখ্যাটা ধারণা করতে পারি। এখন আপনারা আমাকে বলবেন, আমি যদি বলি, আমি অনেকবার বলে ফেলেছি nতম পদ আর n বা পদ সংখ্যা, কথাটা ক্লিয়ার? এই দুটো জিনিস কি সেম? আপনি যদি মনে করেন এই দুটো সেম, তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আপনি যদি বলেন না এই দুটো সেম না, তাহলে নো লিখুন। খুব দ্রুত কমেন্ট করুন। গুড, সবার উত্তর সঠিক হয়েছে। এবার তাহলে আমরা আলোচনায় যেতে পারি। আমরা যদি পরীক্ষার প্রশ্নে পদ সংখ্যা জানতে চাওয়া হয়, তাহলে পদ সংখ্যার জন্য এখানে শুধু একজন বলেছেন সেম, আসলে সেম না। আমরা nতম পদ থেকে আমরা ধারণা করতে পারি। আমি এই ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করি, কারণ নচেত আপনারা ভুল করবেন। এটা এক জিনিস না। কেন এক জিনিস না, আমি আপনাদের আবার বলছি যে আমি আপনাকে বলছিলাম যে আপনি ক্লাসের সর্বশেষ স্টুডেন্ট, যেখানে আপনার রোল হচ্ছে পঞ্চমতম, তাহলে আপনার রোল নাম্বার হচ্ছে পঞ্চমতম, আবার দাবি করতেছেন আপনি সর্বশেষ শিক্ষার্থী। তাহলে এই দুটি তথ্য থেকে আমরা কি ধারণা করতে পারি? যে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা আছে আমাদের কত? 5 জন। তার মানে এই দুটো কিন্তু সেম জিনিস না। আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে আপনি দাবি করলেন আপনার ক্লাসে আপনার রোল নাম্বার হচ্ছে পঞ্চম। ওকে, আপনার রোল নাম্বার হচ্ছে পঞ্চম, তার মানে এখানে
আপনিই হচ্ছেন সর্বশেষ শিক্ষার্থী, সেখান থেকে আমি জাস্ট বলে নিতে পারি ছাত্রছাত্রীর সংখ্যা 5 জন। তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা আর পঞ্চমতম জিনিসটা এক না, এটা হচ্ছে ক্রমিক একটা পজিশনের কথা বলছে, আর এটা ওই জায়গায় টোটাল পদ সংখ্যাটা কত সেটা নির্দেশ করতেছে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি, আরও ক্লিয়ার হবে। এখানে পদ সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা পূর্বের সূত্রটাকে ইউজ করতে পারি। যেমন n-তম পদের একটা সূত্র আমরা শিখেছিলাম, সেখানে এটি সমান কি ছিল? an-1 আমার d। এখন পদ সংখ্যাটা কিন্তু আমার হচ্ছে, এটি হচ্ছে পদ সংখ্যা, এটি হচ্ছে কি আমার পদ সংখ্যা, রাইট? তাহলে আমি চাইলে এই সূত্র থেকেও পদ সংখ্যা বের করতে পারবো। এই জন্য আমরা প্রথম অঙ্কটার দিকে যাব, প্রথম 2 নম্বর অঙ্কটার দিকে যাব, যেখানে বলা হচ্ছে যে আমাদের 5, 8, 11 এরকম একটি ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ আমাদের কত বলছে? 389। ওকে, ধারাটির কোন পদ হচ্ছে আমার 389। এই অঙ্কটা আমরা এবার দেখব। কথাটা ক্লিয়ার? এখানে এই অঙ্কের দাগটা যদি আমরা বুঝতে পারি তাহলে সবচেয়ে সহজ হয়। সেটা কি? এখানে বলছে ধারাটির কোন পদ হচ্ছে 399। তার মানে কনসেপ্টটা হচ্ছে এরকম, 5 + 8 + 11 + ... 389। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে আসলে এই পদটা কত নাম্বার সেটি জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ কোন পদ দিয়ে যদি মান দেওয়া থাকে, কোন পদ দিয়ে যদি আমার কি দেওয়া থাকে, মান দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে এটা কততম সেটি জানতে চাওয়া হয়েছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে আমি আবারও বলছি, এখানে কোন পদ, তার মানে এটা দেখা যাচ্ছে পদ সংখ্যাটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। কথাটা ক্লিয়ার? আমি আবারও একটু ভালো করে বলছি, নচেত আপনারা এখানে বুঝতে পারবেন না। আপনারা 2 নম্বর অঙ্কটা দেখেন। যদিও আমি এখানে সবচেয়ে ভালো হতো যদি শর্টকাটটা ইউজ করতে পারতাম। আমার মনে হয় আগে বিষয়টা আমি একটু খেয়াল করি। দেখেন এখানে তো এখানে আরেকটা কাজ আমি আগে একটু করে নেই, তারপর অঙ্কে গেলে সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে এই সূত্রটাকে আমি একটু গুছিয়ে নেই, যে এই সূত্রটা ইউজ না করে আমি আরেকটা সূত্র ইউজ করতে পারবো, সেটাও একটু তৈরি করে নেই। কথাটা ক্লিয়ার? নচেত আপনাদের কনফিউশন তৈরি হবে। সেটি হচ্ছে দেখেন, আমি এই জায়গায় যদি এটাকে পক্ষ চেঞ্জ করি তাহলে আমার an-1 আর হচ্ছে d আমাদের n-তম পদ। ক্লিয়ার? ওকে, এবার আমি এটাকে যদি ওপাশে নেই তাহলে আমাদের থাকবে n-1d n-তম পদ, এই পাশে প্লাস ছিল, ওপাশে গিয়ে হবে কি মাইনাস, রাইট? ওটা হচ্ছে কি আমার মাইনাস। ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন যে এই জায়গাটায় আমাদের এটাকে গুণ আকারে আছে, এটা যদি ওপাশে নেই n-তম পদ মাইনাস a, ক্লিয়ার? মাইনাস a, এখানে আমার এটি d দ্বারা ভাগ করব, যেহেতু এই পাশে গুণ ছিল ও পাশে ভাগ হবে। তাহলে এখানে আমি যদি n-তম পদ লিখি তাহলে এখানে কত a, এখানে d, এই পাশে -1 আছে, ও পাশে গেলে প্লাস হবে। এখানে আমি একটু আপনাদেরকে বলি, এই সূত্র, এটা হচ্ছে পদ সংখ্যা, এটি কি? এটি হচ্ছে পদ সংখ্যা n, যেটা সমান আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি n-তম পদটা হচ্ছে আমাদের শেষ পদ, আমাদের কি শেষ পদ, মাইনাস a হচ্ছে আমাদের কি প্রথম পদ। তাহলে আমরা লিখতে পারি a হচ্ছে আমাদের প্রথম পদ,
আর ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর। ডি হচ্ছে কি আমাদের সাধারণ অন্তর। কথাটা ক্লিয়ার? তাহলে +1 অর্থাৎ পদ সংখ্যা বের করার আমরা যে সূত্রটা ইউজ করি, সরাসরি এই সূত্রটা ইউজ করা হচ্ছে আমার জন্য অনেক সহজ। কথাটা ক্লিয়ার? এখানে কি এটি ইউজ করাটা আমার জন্য কি খুবই সহজ। এখন দেখেন এই জায়গায় আমরা এই সূত্রটাকে ইউজ করতে পারি। এখন আগে বুঝতে হবে যে এই অঙ্কে আমার কি জানতে চেয়েছে। এই অঙ্কে একটু যদি ভালো করে খেয়াল করেন যে এখানে nতম পদ, এই কথাটার মানে হচ্ছে এটা শেষ পদ। এটা কি শেষ পদ, তার মানে শেষ পদ হচ্ছে কোনটা? এটা। ওকে, আর এটা হচ্ছে আমার কি প্রথম পদ। এটা কি আমার প্রথম পদ। কথাটা ক্লিয়ার? তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা কিন্তু মুহূর্তেই অঙ্কটা বের করতে পারবো যে কিভাবে। এখানে তার আগে একটু বলি যে পদ সংখ্যাটা বলতে এখানে কোন পদ বলতে কি বোঝানো হচ্ছে। কোন পদ বলতে এখানে যে ওই যে nতম কথাটার মান বের করতে বলছে। দেখেন nতম মানে কি n এর মানটা বের করতে বলছে। একটু ভালো করে বোঝেন যে n এর মানটা বের করলে আমরা বুঝতে পারবো যে এটার পজিশনটা মানে কোন পদের। কথাটা ক্লিয়ার? যেহেতু n এর মান আর nতম কথাটা সেম। এখন দেখেন এটি হচ্ছে কি এটা পজিশনের মান। এটা কি এটা কিন্তু পজিশন। এটা nতম পদটা হচ্ছে এটা পজিশন। আর এখানে কোন পদটা অর্থাৎ কত নাম্বার পদ ওই নাম্বারটা শুধু জানতে চাওয়া হয়েছে। কথাটা ক্লিয়ার? এখানে কোন পদ এই কথাটার মানে হচ্ছে ওই নাম্বারটা জানতে চাওয়া হয়েছে যে ওই পদ নাম্বারটা কত। কথাটা ক্লিয়ার? আর এটা nতম পদ মানে হচ্ছে এই পজিশনটার মান হচ্ছে এটা, অর্থাৎ শেষতম পদ হচ্ছে এটা। কথাটা ক্লিয়ার? অর্থাৎ একটু লক্ষ্য করে দেখুন, তার মানে কি আমাদের যদি এমনটা থাকে কোন পদ দিয়ে যদি শেষ পদটা দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটি n এর মানটা জানতে চাওয়া হয়েছে। কিসের মান জানতে চাওয়া হয়েছে? n এর মানটা জানতে চাওয়া হয়েছে। তাহলে n এর মান যদি জানতে চাওয়া হয় তাহলে আমরা সরাসরি n এর মান এভাবে বের করতে পারি। সেখানে শেষ পদ হচ্ছে আমার কত? 389। আর প্রথম পদ কত? 5। এখানে 1 আছে আর সাধারণ অন্তর্গত আমার 3 যদি হয় এখানে হচ্ছে 300 আমার কত? 84। আর এখানে 3 + 1 এখানে তাহলে 3 একটু 3 × 34, 3 × 34 থাকে 2, 3 × 8 = 24। তাহলে এখানে হচ্ছে 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি 129। তাহলে আমার এই জায়গাটায় হচ্ছে যে এই যে 12তম পদের মান হচ্ছে 12তম পদের মান হচ্ছে কত? আমার 389। কথাটা ক্লিয়ার? তার মানে কি এই যে 12 মানটা জানতে চাওয়া হচ্ছে যেটাকে আমরা n বলি। কথাটা ক্লিয়ার? কিন্তু এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কিন্তু ভ্যালু। এটা কিন্তু ভ্যালু, অর্থাৎ এই যে এটাকে এখানে nতম পদ বলতে এই ভ্যালুকে বোঝানো হচ্ছে। কারণ এই সূত্রটা দ্বারা আমরা কিন্তু ভ্যালুকে বের করেছি। কাকে বের করেছি? ভ্যালুকে বের করেছি। এই কারণে এখানে যদি আমি উচ্চারণ করতাম যে এটাকে nতম মান জানতে চাওয়া হচ্ছে তাহলে আপনি ভুল বুঝতেন, তখন আপনি এটা বের করতে বলতেন। কিন্তু আসলে এটা দ্বারা এটা বোঝাচ্ছে না, এটা হচ্ছে ওই পজিশনের মানটা। আর এটা হচ্ছে যে এটা এই শেষ পদটা এই পজিশন মান কত? এটা এটা আসলে কততম পজিশনে দাঁড়িয়ে আছে। কথাটা ক্লিয়ার? এটা মূলত আমার কততম পজিশনে দাঁড়িয়ে আছে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা? প্লিজ একটু আগে কমেন্ট করুন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। দ্রুত একটু কমেন্ট করেন। আমি কনফিউশনটা আরও একটু দূর করতেছি। বেসিক থেকে দূর করে শর্টকাটে গেলে হয়তো একটু সহজ হতো, তবে বেসিক থেকে আমি দূর করতেছি। একটু খেয়াল করে বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আমরা শর্টকাট কিছু বিষয় একটু জানি। সেটি হচ্ছে এরকম যে nতম পদ সমান যখন আমরা এখানে ইউজ করলাম n-1, তাহলে এটা বলতে আমরা বুঝবো যে এটা হচ্ছে এই পজিশনের কি ভ্যালু।
এটা হচ্ছে কি ভ্যালু বা আমাদের কি এটাকে আমরা বলবো শেষ পদ। কথাটা ক্লিয়ার? এখানে এই কথাটার মানে হচ্ছে ওটার ভ্যালু বা শেষ পদ। কথাটা ক্লিয়ার? আর এখানে যখন আমরা ওই পজিশনের নাম্বারটা যদি আমরা বের করি, এই নাম্বারটা হচ্ছে মূলত আমার কি পদ সংখ্যা। এই নাম্বারটা মূলত হচ্ছে কি পদ সংখ্যা, অর্থাৎ এই নাম্বারটা হচ্ছে মূলত আমাদের পদ সংখ্যা। আর এই টোটালটা কনসেপ্টটা হচ্ছে আমার ওই এততম পদের ভ্যালু। কথাটা ক্লিয়ার? এই কনসেপ্টটা হচ্ছে ওটার যে মানটা, অর্থাৎ এখানে শেষ পদ। কথাটা ক্লিয়ার? আমরা আরেকটু শর্টকাট দেখে নেব, সেটা হচ্ছে যখনই কোনো পদ লিখে এই শেষ ভ্যালুটা দেবে তখনই ধরে নিব যে এটি হচ্ছে শেষ পদ। কথাটা ক্লিয়ার? তার মানে ওখানে n এর মানটা বের করতে হবে। চলুন আমরা এই টাইপের আরও কিছু ম্যাথ সমাধান করব, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। কথাটা ক্লিয়ার? একই জায়গায় টোটালটাই বুঝতে গেলে আমাদের সমস্যা হবে। এবার আসুন আমি আরও একটি অঙ্ক সমাধান করি। এগারো নম্বর অঙ্কটা দেখেন। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 4 7 10 13, 4 7 আবার 10 13 এই ধারাটির কোন পদ হচ্ছে কত? 301। এবার আমরা একে মূল পয়েন্টগুলো একটু ফাইন্ড আউট করব। মূল পয়েন্টগুলো কি কি দেখেন। প্রথমত হচ্ছে এখানে কোন পদ লেখে আমাদের ভ্যালুটা দেওয়া আছে, রাইট? তার মানে এখানে কোন পদ বলতে n এর মানটা বের করতে হবে। কথাটা ক্লিয়ার? কার মানটা বের করতে হবে? n এর মানটা বের করতে হবে। আর এখানে ভ্যালুটা দেওয়া আছে যেটাকে আমি বলবো কি শেষ পদ। এখানে ভ্যালুটা দেওয়া আছে সেটি হচ্ছে শেষ পদ। কথাটা ক্লিয়ার? n এর মান বের করা মানে হচ্ছে আমাদের পদ সংখ্যা। n এর মান বের করা মানে হচ্ছে আমাদের কি পদ সংখ্যা। কথাটা ক্লিয়ার? তাহলে পদ সংখ্যা যদি হয় আমাদের এটি হচ্ছে কি শেষ পদ। তাহলে শেষ পদ হচ্ছে আমার 301, আর প্রথম পদ হচ্ছে আমার কত? 4, রাইট? আর এদের অন্তর হচ্ছে 7 থেকে 4 গেলে কত? 3। তাহলে এদের অন্তর 3 আর যোগ হচ্ছে কত? 1। এবার যদি এখানে হবে 297, 3 যোগ 1, তাহলে 3 নং 27 আরও থাকে 2, 3 নং 27, 99 যোগ 1, তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? 100। তাহলে এখানে এটি হচ্ছে 100তম পদ। এটি হচ্ছে কি 100তম পদ। হচ্ছে কোন পদ মানে কি এই 100তমটা শুধু জানতে চেয়েছে। কথাটা ক্লিয়ার? আমার তো এখানে এই 100 মানে কি n এর মানটা আমার জানতে চাওয়া হয়েছে। 100তম পদের ভ্যালুটা হচ্ছে আমার কত? 301। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, এই 100তম পদের ভ্যালুটা হচ্ছে আমার কত? 301। ক্লিয়ার? তার মানে এখানে তাহলে আমার ফাইনালি এই n এর মানটা জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ শেষ পদ থাকলে আমরা সবসময় এখানে n এর মানটা বের করব। বলেন বুঝতে পেরেছেন কিনা? আমি আরও দু একটা অঙ্ক করি, তাহলে আপনাদের আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আমি এখানে বেশ কিছু অঙ্ক করব, কারণ এখানে আমাদের বেশ কিছু কনফিউশন তৈরি হয়। ক্লিয়ার? বেশ কিছু কনফিউশন তৈরি হয়। চলুন আমরা আজকে অনেক বেশি আগাবো না, আমরা আরও কিছু ম্যাথ করে আইডিয়াটা ক্লিয়ার করি। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন কিনা একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। তাহলে আমরা সরাসরি 12 নম্বর অঙ্কটা দেখি। 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে বলা হচ্ছে আমার কত? 11 9 7, 11 9 7, তারপর বলা হচ্ছে ধারাটির কোন পদ? ধারাটির কোন পদ হচ্ছে -3। ক্লিয়ার? তাহলে কোন পদ মানে এখানে এটি হচ্ছে আমার ভ্যালু, মানে একদম শেষ ভ্যালু, অর্থাৎ শেষ পদ, রাইট? ওকে, তার মানে এখানে n এর যে আছে n এর মানটা জানতে চাওয়া হয়েছে। কথাটা ক্লিয়ার?
তাহলে এখানে nতম পদের ভ্যালু হচ্ছে কত 3, তার মানে শেষ পদ 3। এখানে শুধু n এর মানটা জানতে চাওয়া হয়েছে। তাহলে n এর মান জানতে চাওয়ার মানে হচ্ছে আমার কি পদ সংখ্যা, কি পদ সংখ্যা। কথাটা ক্লিয়ার? তাহলে পদ সংখ্যা যদি হয় আমাদের প্রথম এখানে শেষ ভ্যালুটা হচ্ছে কত -3, তাহলে এখান থেকে বিয়োগ করব আমাদের প্রথম পদ, তাহলে প্রথম পদ কত 11 বিয়োগ করব। এখন এদের অন্তর 9 থেকে যদি 11 যায় তাহলে -2, তাহলে অন্তর হচ্ছে কত -2, আর যোগ করতে হবে আবার কত 1, তাহলে এখানে -14 -2 যোগ 1, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে 7 যোগ 1, তার মানে আমাদের এখানে উত্তর হবে কত 8। ক্লিয়ার? তাহলে আমাদের পদ সংখ্যা এখানে কত 8, তার মানে এখানে আমাদের আসলো যে 8তম পদ হচ্ছে মূলত আমার কত এটি 8তম পদ হচ্ছে কত -3। ক্লিয়ার? এবার আমরা আরেকটি অঙ্ক করব, সেটি 13 নাম্বার। বলেন আগে কমেন্ট করেন যে এইটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করেন, ইয়েস লিখে দ্রুত কমেন্ট করেন। ওকে, এবার তাহলে আমরা আরো একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 13 নাম্বার। 13 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে কি 20 25 30, 20 25 30 এখানে 140 ধারাটিতে, এটা সম্পূর্ণ ধারাটা বলা হয়েছে। ধারাটিতে মোট কতগুলো পদ আছে দেখেন, মোট কতগুলো পদ আছে। এখানে আমাকে সরাসরি পদ সংখ্যা কয়টা সেটা স্পষ্ট করা আছে, যে মোট কতগুলো পদ, তার মানে এখানে পদ সংখ্যাটাই সরাসরি চেয়েছে। কথাটা ক্লিয়ার? এখানে পদ সংখ্যাটাই, অর্থাৎ পদ সংখ্যাটাই এখানে জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে পদ সংখ্যায় যদি জানতে চাওয়া হয় আমাদের এটি প্রথম পদ আর এটি শেষ পদ, রাইট? এটি প্রথম পদ, এটি শেষ পদ, তাহলে শেষ পদ থেকে যদি প্রথম পদ আমরা বিয়োগ করি এবং এদের অন্তর হচ্ছে আমার কত 5, এদের অন্তর হচ্ছে 5 আর যোগ হচ্ছে 1, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 120 5 যোগ 1, তাহলে আমাদের কত 5 দুগুণে 10, 4 5 20, 1, তার মানে হচ্ছে আমাদের কত 25। তাহলে উত্তর হচ্ছে কত 25। বলেন পারবেন কিনা? এই টাইপের অঙ্ক আসলে পারবেন কিনা? যদি পারেন তাহলে এখানে 19 পর্যন্ত আপনারা অবশ্যই করে ফেলবেন। এবার আমি আজকের ক্লাসটি আর দীর্ঘ করতে চাচ্ছি না, আজকের ক্লাসটি এই পর্যন্তই আমি রেখে দিতে চাচ্ছি। আপনারা আপাতত কমেন্ট করেন যে পারবেন কিনা। তবে আমি ফাইনালি এখানে আপনাদের হয়তো একটা জিনিস বোঝাতে পেরেছি, যে এখানে আমাদের এই অঙ্কগুলোর ধারাটা যেভাবে থাকবে, পদ সংখ্যার ব্যাপারটা, এখানে পদ সংখ্যা জানতে চাওয়া মানে আপনার কোনো পদ এটি লেখে যদি সেটার ভ্যালুটা দেওয়া থাকে, কথাটা ক্লিয়ার? তাহলেও আপনি পদ সংখ্যা বের করবেন। সরাসরি যদি একটা সিরিজের ধরেন প্রথম পদ দেওয়া আছে ডট ডট, যেমন এখানে 140 দেওয়া আছে, অর্থাৎ শেষ পদ দেওয়া যদি থাকে তাহলে এখানে কতগুলো পদ, এটার ক্ষেত্রেও আমাদের পদ সংখ্যায় আমাদের বের করতে হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই ডট ডট দিয়ে কতগুলো পদ চাইছে সেটাও আমাদের পদ সংখ্যা আকারে বের করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ঘর থেকে শুরু করব। আগামী ক্লাসটিও বেশ গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।